1971 সালের 25শে মার্চ আবার ফিরে এসেছিল 5 ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির 32 নম্বরে। 1971 সালের 25শে মার্চের কাহিনী আপনারা জানেন। অপারেশন সার্চ লাইটের নামে ঢাকায় নিধন যজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। 5 ফেব্রুয়ারি রাতে অপারেশন বুলডোজার নামে নাম দিয়ে 32 নম্বরের পড়ে যাওয়া বাড়িটির আবার নতুন করে ভেঙে চুরে ইট সুরকি তুলে নিয়ে পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশীয় দোসররা, এই প্রজন্মের দোসররা। আমি অনেকের সঙ্গে কথা বলার সময় যখন বলছিলাম যে 1971 সালের 25শে মার্চ ফিরে এসেছিল 5 ফেব্রুয়ারি 32 নম্বরে, অনেকে আমাকে সংশোধন করে বলেছেন যে না, এটি আসলে জঙ্গি হামলা। 5 ফেব্রুয়ারি ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটিতে মুক্তিযুদ্ধের সূতিকাগার, বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার, এই বাড়িটিতে জঙ্গি হামলা হয়েছিল। আমি বেশ কয়েকটি ভিডিও দেখলাম। আক্রমণকারীরা উল্লাস করতে গিয়ে সেখানে আইএসআইয়ের পতাকা উড়িয়ে দিয়েছে। সেখানে সেই সব পতাকা জানালা দিয়ে বাইরে নাড়তে দেখা গেছে। কাজেই ঘটনা প্রবাহ বিভিন্ন বিষয় অনুষঙ্গ দিয়ে তারা আমাকে প্রমাণ করে দিতে চেয়েছেন 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে যে হামলাটি হয়েছে সেটি আসলে জঙ্গি হামলা। জঙ্গি হামলা হোক কিংবা অপারেশন সার্চ লাইটের আদলে অপারেশন বুলডোজার হোক, দুটি ঘটনারই চরিত্রগত, আদর্শগত, নীতিগত একটা সাদৃশ্য আছে, একটা মিল আছে। সে বিষয়টি আমার মনে হয় নতুন করে আলাদাভাবে এত বিস্তারিত ব্যাখ্যা করে বোঝানোর কোনো দরকার নেই। আপনারা সেটি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। 5 ফেব্রুয়ারি 32 নম্বরে হামলা হবে, 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হবে, সেটি আগে ভাগে ঘোষণা দেওয়া হয়েছিল। আগে ভাগে ঘোষণা দিয়ে তারপরে মব তৈরি করে সেখানে গিয়ে হামলা করা হয়েছে, সেখানে ভাঙচুর করা হয়েছে। রাতভর ভাঙচুর করার পর সকালবেলাও আবার কিছু লোক গিয়ে সেখানে অবশিষ্ট যেগুলো আছে সেগুলো ভাঙচুর করেছে। কিন্তু পুরো সময়টার মধ্যে আমরা কোথাও সরকারের কোনো অস্তিত্ব টের পাইনি, প্রশাসনের কোনো অস্তিত্ব টের পাইনি, পুলিশের কোনো অস্তিত্ব টের পাইনি। সেনাবাহিনী একবার গিয়েছিল, আমরা শুনেছি সেনাবাহিনী নাকি যারা 32 নম্বর ভাঙতে গিয়েছে তাদের নিরাপত্তা দিতে গিয়েছে। কেউ একজন সেখানে লাইভে বক্তৃতায় এরকম কথাটি বলছিলেন। কিন্তু সেনাবাহিনী কি করেছে, থামানোর চেষ্টা করেছে, থামাতে পারেনি, এমন কোনো তথ্যই আমরা জানি না। দর্শক, একটি সহজ কথা আমরা যদি এইভাবে বলি যে কোনো বৈধ সরকার যদি কোনো রাষ্ট্রে থাকে, কোনো নিয়মতান্ত্রিক কোনো একটি সরকার যদি রাষ্ট্রে থাকে, তাহলে 32 নম্বরের কথা বাদ দিলাম, রাষ্ট্রের যে কোনো নাগরিক, সেই নাগরিক যদি কোনো অভিযুক্ত হয়, কোনো দণ্ডিত অপরাধী হয়, কোনো মব যদি ঘোষণা দেয় যে তার বাড়ি জ্বালিয়ে দেবে, তার বাড়ি পুড়িয়ে দেবে, তার বাড়ি ভাঙচুর করবে, রাষ্ট্রের দায়িত্ব হয়ে দাঁড়ায় সেটিকে রক্ষা করা, সেটিকে প্রোটেকশন দেওয়া। 32 নম্বর পুড়িয়ে দেওয়া হবে, 32 নম্বর ভেঙে ফেলা হবে, ঘুরিয়ে দেওয়া হবে ঘোষণা দিয়ে মব তৈরি করে তারপরে সারা রাত ধরে সেটিকে ভাঙচুর করা হয়েছে, সকালেও ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্র একটি কথাও বলেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তিতে নোবেল বিজয়ী, তার উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিকভাবে পরিচিত বেশ কয়েকজন হিউম্যান রাইটস অ্যাডভোকেট আছেন। তাদের কারো মনে এই প্রশ্নটি জাগেনি, কারো মনে এই ভাবনাটি তৈরি হয়নি যে এইভাবে ঘোষণা দিয়ে কারো বাড়ি ভেঙে ফেলা, কোনো একটি সম্পত্তি নষ্ট করতে যাওয়া, সেটি একটি ক্রিমিনাল অফেন্স, একটি ফৌজদারি অপরাধ। এবং ঘোষণা দিয়ে কিংবা ঘোষণা না দিয়েও রাষ্ট্রের যদি নলেজে থাকে যে একটা ফৌজদারি অপরাধ হতে যাচ্ছে, তাহলে সেই অপরাধটিকে ঠেকানো, নাগরিককে প্রোটেকশন দেওয়া, সেটি হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব, তার এখতিয়ারের মধ্যে পড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে শপথ গ্রহণ করেছেন সংবিধানে হাত রেখে, সেই শপথের আওতায় এটি পড়ে। 32 নম্বরকে প্রোটেকশন না দিয়ে, ফৌজদারি অপরাধকে না ঠেকিয়ে, ক্রিমিনালিটিকে না ঠেকিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ সংবিধান লঙ্ঘন করেছেন। আমি স্পষ্টতই বলতে পারি, সাদামাটাভাবে আমি যেভাবে বুঝি। কিন্তু তিনি কেন এটি থামাতে গেলেন না? সরকার কেন হস্তক্ষেপ করল না? কিংবা যদি প্রশ্নটি এইভাবে করি যে বারবার কেন
32 নম্বরের উপরেই হামলা হবে? কেন বঙ্গবন্ধুর উপরে এত ক্ষোভ? কেন 1971-এর উপর এত ক্ষোভ? কেন মুক্তিযুদ্ধের উপর এত ক্ষোভ? এটি আসলে রাজনৈতিক চরিত্র। 5ই ফেব্রুয়ারি বিগত সরকারের ক্ষমতাচ্যুতির 6 মাস পূর্তি। এই 6 মাস ধরে হয়তো আপনাদের মনে, আমাদের মনে, অনেকের মনে প্রশ্ন ছিল যে এই যে অন্তর্বর্তী সরকার কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই যে ছাত্ররা, অনেকে বলেছেন যে তারা হিজবুত তাহরির, তারা জামাতে ইসলামী, তারা ছদ্মবেশী, কিন্তু তাদের রাজনীতিটা প্রকাশ্য ঠিক সেই অর্থে অনেকের কাছে প্রকাশ্য ছিল না। কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক চরিত্রটাকে, সেটি নিয়েও অনেকের মনে একটা দোলা চলেছিল। কেউ বিশ্বাস করেছেন, কেউ বিশ্বাস করেননি। কিন্তু 5ই ফেব্রুয়ারি 32 নম্বরে হামলা, এবং সেই হামলায় রাষ্ট্রের ভূমিকা, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা, তার উপদেষ্টা পরিষদের ভূমিকা, সামগ্রিকভাবে সরকারের ভূমিকা, এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছে যে তাদের রাজনীতিটা আসলে কোথায়, তাদের রাজনীতিটা আসলে কোনটি। এবং এই যে সবাই বলছেন যে একটি জঙ্গি হামলা হয়েছে, সেই জঙ্গি হামলাটি হয়েছে আসলে পুরো রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। আমরা এটিকে বলতে পারি একটা স্টেট স্পন্সর্ড টেরোরিজম। 32 নম্বরে টেরোরিজম হয়েছে, এটি একটি টেরোরিস্ট অ্যাটাক, এবং সেটি স্টেট স্পন্সর্ড, রাষ্ট্র কর্তৃক স্পন্সর করা একটি, কারণ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এটি হয়েছে এবং রাষ্ট্র কোনো হস্তক্ষেপ করেনি। এবং এই যে প্রশাসন নীরব থাকছে, রাষ্ট্র নীরব থাকছে, এবং এই যে বারবার 32 নম্বরে হামলা হচ্ছে, বঙ্গবন্ধুর উপর হামলা হচ্ছে, তার কারণ হচ্ছে সেই 1971 সাল, সেই মুক্তিযুদ্ধ। আমরা এতদিনে বুঝে উঠেছি, আমরা মানে জুলাই আগস্ট মাসে না বুঝলেও এতদিনে সেটি পরিষ্কার হয়ে গেছে যে আসলে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছে বা যেই প্রক্রিয়ায় সরকার পতন হয়েছে এবং সরকার পতনের পর যাদের হাতে ক্ষমতা গিয়েছে তারা আসলে 1971-এর পরাজিত শক্তি। তারা আসলে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে, 1971 সালকে মুছে ফেলতে চায়, এবং মুছে ফেলার একটা প্রত্যয় নিয়ে, অঙ্গীকার নিয়ে তারা আসলে রাষ্ট্র ক্ষমতায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিংবা আরও বেশি মানে ক্ষমতা ধরে রাখতে চায়। এবং সেটি আমরা বুঝতে পারি তাদের নানাবিধ কর্মকাণ্ড এবং বক্তৃতা বিবৃতি, এবং সর্বশেষ 32 নম্বরে যে হামলা, তার ভিতর দিয়ে। কেবল যে 32 নম্বরে হামলা হয়েছে তা নয়, 5ই ফেব্রুয়ারি রাতে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের অন্যতম নেতা তোফায়েল আহমেদ ভোলার তার গ্রামের বাড়িতে হামলা হয়েছে, কুমিল্লায়, খুলনায়, নানা জায়গায় হামলা হয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামের সাবেক মেয়র সংগ্রামী নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলের বাড়িতে হামলা করার জন্য সোশ্যাল মিডিয়ায় হামলা করা হবে বলে সোশ্যাল মিডিয়ায় ডাক দেওয়া হয়েছে। হয়তো তার বাড়িও ভেঙে দেওয়া হবে। সেখানে হয়তো প্রশাসন নির্লিপ্ত থাকবে, প্রশাসন তাকিয়ে থেকে দেখবে, কিংবা হয়তো পেছন থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতাই করবে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ঢাকার 32 নম্বরে যখন পৈশাচিক উন্মাদনায় সেখানকার ইট সুরকি তুলে নেওয়া হচ্ছে, ঠিক তখন পাকিস্তানে, করাচিতে, সেখানে কিন্তু উল্লাস হয়েছে। আমরা ডিফেন্স পাকিস্তানের একটা টুইট দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অনেকে সেটি পোস্ট করেছেন। তারা রীতিমতো উল্লাস প্রকাশ করে টুইট করেছে, এবং সেখানে তারা বলছে যে শেখ মুজিবের সেই বাড়িটি, যেই বাড়িটিতে বসে শেখ মুজিব পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন। দর্শক খেয়াল করবেন, ডিফেন্স পাকিস্তান থেকে এখন বলা হচ্ছে যে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটিতে বসে শেখ মুজিব পাকিস্তান ভাঙ্গার ষড়যন্ত্র করেছিলেন। অর্থাৎ আমরা যেটিকে বলি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের সমগ্র তৎপরতা তিনি এই বাড়িটি থেকে চালিয়েছিলেন। কিন্তু ডিফেন্স পাকিস্তানের টুইটে তাদের সে উল্লাসের কথা বলা হয়েছে যে আজ সেই বাড়িটির চিহ্ন মাত্র নেই। ঢাকার বিপ্লবীরা, বাংলাদেশের রেভলিউশনারিরা সেই বাড়িটিকে ঘুরিয়ে দিয়েছে। পাকিস্তানিদের উল্লাসের বিষয়টা আমরা বুঝতে পারি। 1971 সালের পরাজয়ের তারা প্রতিশোধ হতে দেখে 1971 সালে যে মুক্তিযুদ্ধের যার নেতৃত্বের কাছে পাকিস্তান হেরে গিয়েছিল, তার সেই স্মৃতি বিজড়িত সেই বাড়িটির হামলা দেখে তারা উল্লসিত হয়েছে। আবার এখানেও যারা সেটিকে করতে পেরেছেন তারাও উল্লসিত হয়েছেন। দুটি উল্লাসের মধ্যে কিন্তু একটা যোগাযোগ আছে, সংস্রব আছে, একটা মিল আছে। দুটি উল্লাসই একই কাতারের, একই গোষ্ঠীর। কাজেই 32 নম্বরের এই যে হামলা, সেই হামলাটি আসলে জঙ্গি হামলা বলি কিংবা 71-এর পরাজয়ের প্রতিশোধ বলি, সেই একইভাবেই দেখার সুযোগ আছে। এখন এই যে ঘটনা ঘটলো, 32 নম্বর ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, বা সারা দেশে আওয়ামী লীগের মন্ত্রী, এমপি কিংবা নেতাদের বাড়িতে বাড়িতে হামলা হলো, বা আরও হামলা হবে বলে হুমকি দেওয়া হলো, এর ফলাফল কি হবে?
এর মাধ্যমে কি বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ হারিয়ে যাবে, শেখ মুজিব হারিয়ে যাবে, আওয়ামী লীগ হারিয়ে যাবে? আজকে আমার এক বন্ধু কথা প্রসঙ্গে বলছিলেন যে আমরা তো বাংলাদেশে সেই যে কুড়াল প্রতীকের দাপাদাপি সেটা আমরা দেখেছি, ফ্রিডম পার্টিকে সংসদেও যেতে দেখেছি। তারা আজকে কোথায়? তারা হারিয়ে গেছে। আজকে যারা 32 নম্বরে ভেঙে সেখানে উল্লাসে, পৈশাচিক উল্লাসে অট্টহাসি দিচ্ছেন, আইএসের পতাকা উড়িয়ে দিচ্ছেন সেখানে, তাদের পরিণতি কি একদিন ফারুকদের মতো হবে না? নিশ্চয়ই হবে। ইতিহাস তো কাউকেই ক্ষমা করে না। এবং ক্রিমিনালিটি, অ্যাট্রোসিটি হয়তো এখনকার সরকার সেটিকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, কিন্তু ইতিহাস সাক্ষী এগুলোর বিচার হয়, ঘুরে ফিরে তাদের কখনো না কখনো আইনের মুখোমুখি হতে হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে 1971 সালের যে অপারেশন সার্চ লাইট, যারা ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল, তারাও কিন্তু এই বাড়িটিতে হামলা করেনি। 1975 সালের 15ই আগস্ট যখন ঘাতক চক্র সপরিবারে বঙ্গবন্ধুকে এই বাড়িতে হত্যা করেছে, তারপরেও তারা এই বাড়িটিকে ভাঙার মতো দুঃসাহস তাদের হয়নি। কিন্তু তাদের উত্তরসূরিরা 2024 সালে সেই বাড়িটিতেই হাত দিয়েছে, সেই বাড়িটিকেই ভেঙেছে। কিন্তু তাতে কি বঙ্গবন্ধুর চেতনা কিংবা মুক্তিযুদ্ধ কিংবা 1971-কে যারা ভালোবাসেন তারা দমিত হয়ে যাবেন? না, বরং আমার তো মনে হয় এই ঘটনা তাদেরকে আরও বেশি উজ্জীবিত করবে। প্রত্যেকের মনের ভিতর একটা স্ফুলিঙ্গ তৈরি হবে, 71-এর চেতনার স্ফুলিঙ্গ, 71-কে রক্ষা করার স্ফুলিঙ্গ, শেখ মুজিবকে ভালোবাসার স্ফুলিঙ্গ। এবং সেই স্ফুলিঙ্গ একসময় দাবানল হবে, হতে বাধ্য। আজ এ পর্যন্তই।